হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 8-এর যে ভূগোল বই, সেই ভূগোল বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে জলবায়ু অঞ্চল এর অন্তর্গত যে নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল একটা খুবই গুরুত্বপূর্ণ জলবায়ু অঞ্চল এবং এখানে আমাদের পৃথিবীর যে বৃক্ষ অর্থাৎ অ্যামাজন, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু অবস্থান করছে। তো এইটা সম্পর্কে আজকে আমরা জানবো, এখানকার জলবায়ু কোথায় কোথায় আছে, কী কী প্রকৃতির উদ্ভিদ দেখা যায়, কী কী অধিবাসী এখানে বসবাস করে, এখানকার সম্পদ কী কী আছে, সবই সম্পর্কে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে এটা শোনো এবং দেখো, তাহলে দেখবে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে যে এখান থেকে কী কী প্রশ্ন তোমাদের হতে পারে। তাহলে দেখো, এই টপিক্সের উপরে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলটা কী। তাহলে দেখো, এইখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো অরণ্য কিন্তু একই, অর্থাৎ যেটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল ওইটারই অপর নাম হচ্ছে তোমার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। ঠিক আছে, তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোনটাকে বলছে? তাহলে নিরক্ষরেখা বরাবর যে জলবায়ু অঞ্চলটা অবস্থান করছে সেটিকেই আমরা বলবো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। দেখো এখানে কি বলছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বলে, কারণ এই অঞ্চলে সারা বছর অত্যধিক উষ্ণতা এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে, তাই একে কিন্তু তোমার বলছে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল। এরপর কি আছে, পৃথিবীতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, অর্থাৎ অবস্থানটা কী কী। তাহলে আমরা দেখো আমাদের এর অবস্থান অর্থাৎ কোথায় কোথায় পৃথিবী দেখতে পাওয়া যায়। আমরা যদি পৃথিবীর মানচিত্রটা দেখি তাহলে দেখো এইখানে এই যে দুটো গুরুত্বপূর্ণ রেখা, এইটা হচ্ছে তোমার নিরক্ষরেখা এবং এইটা হচ্ছে তোমার মূল মধ্যরেখা। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মূল মধ্যরেখা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জাস্ট আফ্রিকার উপরে এই যে একটা ছোটো মতো এই যে অংশ, এটা হচ্ছে গ্রিনিচ শহর। ঠিক আছে, এই গ্রিনিচ শহরটা কিন্তু কি বলতো, এই মূল মধ্যরেখার উপরেই কিন্তু অবস্থিত। এইখান থেকে পৃথিবী দুটো ভাগে ভাগ হচ্ছে, এটা হচ্ছে তোমার পূর্ব গোলার্ধ, এটা হচ্ছে পশ্চিম গোলার্ধ। আর নিরক্ষরেখা বরাবর এইটা হচ্ছে তোমার উত্তর গোলার্ধ, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে এই যে নিরক্ষরেখা বা ইকুয়েটর, যেটা 0 ডিগ্রি অক্ষরেখা, যার অপর নাম হচ্ছে মহাবৃত্ত বা তোমার এটা তোমার যে রেখা বরাবর তোমার কোনো রকম ঋতু পরিবর্তন হয় না, সারা বছর সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই এই অঞ্চলটাতে কী বলতো, একদিকে যেমন তাপমাত্রাটা বেশি, অন্যদিকে দেখো এটা কিন্তু সাগরের ওপর দিয়ে যেমন বিস্তৃত রয়েছে। দেখো বেশিরভাগ অংশটাই কিন্তু সাগর, এখানটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর, এটা ভারত মহাসাগর, আবার এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাই এখানে কিন্তু মানে বৃষ্টিপাতটা বেশি হয়, যেহেতু বাতাসের জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হয়। সারা বছর এখানে কিন্তু ওই বিকালের দিকে বা পরিচলন প্রকৃতির বৃষ্টিপাত কিন্তু হয়ে থাকে। বুঝতে পেরেছ? তাহলে এবার দেখো, এখানে যেহেতু একদিকে উষ্ণতাটা বেশি, অন্যদিকে বৃষ্টিপাতটা অত্যধিক বেশি এবং এর অবস্থান যদি আমরা দেখতে যাই তাহলে কি বলছে, নিরক্ষরেখার দুই পাশে সাধারণত 5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত এই জলবায়ু অঞ্চল দেখা যায়। অর্থাৎ দেখো এইখানে এই যে তোমার বইয়ে যে ছবিটা দেওয়া আছে, দেখো যেটুকু গ্রিন কালারের দেওয়া রয়েছে, এই গ্রিন কালারটা হচ্ছে তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় তোমার বৃষ্টি অরণ্য অঞ্চলের তোমার অবস্থান। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে সবুজ রঙের যেটা দেওয়া আছে, এটা কিন্তু তোমার ওই নিরক্ষরেখার কাছাকাছি। অর্থাৎ এই দেখো, দুটো ম্যাপকে যদি পাশাপাশি আমরা রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে নিরক্ষরেখার যে অঞ্চলগুলোর উপর দিয়ে গেছে সেই অঞ্চলের উপর দিয়ে কিন্তু তোমার এই বৃষ্টি অরণ্যটা অবস্থান করছে। এবারে দেখো স্থানের নাম, অর্থাৎ প্রথমেই কি আছে দেখো, আফ্রিকার কঙ্গো বা জাইরে নদী অববাহিকা। অর্থাৎ এই যে তোমার আফ্রিকার এই যে অংশটা আছে, এটা কঙ্গো বা জাইরে নদী অববাহিকা। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী অববাহিকা, সব থেকে বড় যে অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকায় অবস্থিত, অ্যামাজন জঙ্গল। ঠিক আছে, এই অ্যামাজন নদী অববাহিকা বরাবর কিন্তু এই অ্যামাজন অরণ্যটা কিন্তু অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, অর্থাৎ আমাদের এই এশিয়া এই অংশটা বলছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন্স, ভারতের দক্ষিণ পশ্চিম অংশ, শ্রীলঙ্কার দক্ষিণ অংশ, কলম্বিয়ার পশ্চিম উপকূল, মাদাগাস্কারের পূর্বাংশ, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কিছু অঞ্চল এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে এই সমস্ত জায়গাতে কিন্তু তোমার নিরক্ষীয় বৃষ্টি অরণ্য তোমার অবস্থান করছে। তাহলে যদি তোমাদের নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অবস্থান আসে, তখন কিন্তু এই ম্যাপটা আঁকার পরে তোমার এইরকমভাবে তোমার মার্ক করে তোমাদেরকে দেখাতে হবে। দেখো আমি তোমাদের বলে রাখি, এইরকম ম্যাপ তোমরা যদি হাতে আঁকতে পারে ভালো, অথচ অনলাইনে সেটা ফ্লিপকার্ট হোক বা অ্যামাজন হোক, ওখানে কিন্তু এইরকম স্টেনসিল কিন্তু কিনতে পাওয়া যায়। তোমরা সেই স্টেনসিলটাও কিনে নিতে পারো এবং সেটা কিন্তু তোমাদের সারা জীবন কাজে লাগবে। যখনই তোমার কোনো ম্যাপ মানে পৃথিবীর মানচিত্র তোমরা আঁকার প্রয়োজন হবে, তখন ওই স্টেনসিলটা বসিয়ে কিন্তু খুব সহজেই এঁকে নিতে পারবে। ঠিক আছে,
তাহলে এই হলো তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান। এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, যে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো লেখো। অর্থাৎ আমাদের এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেটা আছে এর কিন্তু কতগুলো বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথম যে বৈশিষ্ট্য সেটা কি দেখো, বলছে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তোমার বায়ু প্রবাহ। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে এখানে কি প্রকৃতির বায়ু প্রবাহিত হয় গো? এখানে কিন্তু আয়ন বায়ু প্রবাহিত হয়, বা পূর্বালি বায়ু, যেটার নাম হচ্ছে পূর্বালি বায়ু। নিয়ত বায়ু তিনটে আছে, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু, যেখানে এই আয়ন বায়ুটা কিন্তু এই নিরক্ষীয় অঞ্চল বরাবর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং এর অপর নাম হচ্ছে পূর্বালি বায়ু। তাহলে দেখো এই অঞ্চলে বায়ুর কোনো আনুভূমিক প্রবাহ নেই, বায়ু সবসময় নিচের থেকে উপরের দিকে উঠে যায়। তাহলে এখানে কেন তোমার আনুভূমিক প্রবাহ নেই গো? যেহেতু এখানে তাপমাত্রাটা অত্যধিক বেশি, যার জন্য কি, যেমন উনুনে তোমার কোনো যদি আমরা জল ফেলি তাহলে কি হয়, সেটা বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায়। ঠিক একই রকমভাবে এখানে কিন্তু কোনো আনুভূমিক প্রবাহ লক্ষ্য করা যায় না, যেটুকু প্রবাহ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে উলম্ব প্রবাহ। বিশেষ বৈশিষ্ট্য কি, এই অঞ্চলের মধ্যাহ্ন সূর্যরশ্মি সারা বছর লম্বা হয়ে পড়ে এবং দিন রাতের দৈর্ঘ্য প্রায় সমান, অর্থাৎ ঋতু পরিবর্তন হয় না। 2 নাম্বার কি, সূর্য প্রতিদিন এই সময় একই সময় উদিত হয় এবং একই সময়ে অস্ত যায়। 3 নাম্বার কি, এই অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না, কেবলমাত্র একটি ঋতুই দেখা যায়, অর্থাৎ গ্রীষ্ম যেটাকে বলছে সেটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। 4 নাম্বার কি আছে দেখো, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। এই যে আয়ন বায়ুর কথা আমি তোমাদের বললাম, বা পূর্বালি বায়ু, আর নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের নিকটে মিলিত হয় বলে ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন বা ITCZ সৃষ্টি করে। ঠিক আছে, এবং ভূপৃষ্ঠের উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে প্রতিদিন অপরাহ্নে বৃষ্টিপাত ঘটায়। তাহলে এটা হচ্ছে তোমার বায়ু প্রবাহ। আর কি, 2 নম্বর হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতাটাও কিন্তু সারা বছর একই থাকে। বলছে এই অঞ্চলের উষ্ণতা 22 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকে। এখানকার গড় উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলের উষ্ণতার 3টি বৈশিষ্ট্য হলো, সারা বছর সমানভাবে উষ্ণতা বেশি, 2 নাম্বার সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্য কম, এবং 3 হচ্ছে উষ্ণতার চরমভাবের অভাব। হ্যাঁ, তাহলে এটা গেল তোমার উষ্ণতার বৈশিষ্ট্য। এরপর কি, বৃষ্টিপাত। বৃষ্টিপাতের মধ্যে প্রথম কি আছে বলতো, বলছে এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ গড়ে 150 থেকে 300 সেন্টিমিটার। প্রায় রোজই বৃষ্টি হয়, তাই কোনো শুষ্ক ঋতু এখানে নেই। 3 হচ্ছে প্রায় প্রতিদিন অপরাহ্নে বজ্রসহ স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হয়, ফলে প্রত্যহ বৃষ্টির পর মেঘ মুক্ত পরিষ্কার আকাশ কিন্তু এখানে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এখানকার জলবায়ুর বা নিরক্ষীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। ঠিক আছে, এরপরে দেখো যেটা আছে 4 নাম্বার যেটা আছে, নিরক্ষীয় জলবায়ুর উদ্ভিদের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো এখানে আমাদের কি, ঠিক যেমন তোমার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পার্বত্য অঞ্চলে ওই বিভিন্ন রকমের উদ্ভিদ দেখা যায়, ঠিক একই রকম কি বলতো, নিরক্ষীয় অঞ্চলে এত গভীর বা ঘন অরণ্য না, যে উচ্চতার সঙ্গে সঙ্গে অর্থাৎ পৃষ্ঠে এক রকমের, মানে একই জায়গাতে ভূপৃষ্ঠে এক রকমের, মানে নিচের স্তরে এক রকমের দেখা যায়, আবার উপরের স্তরে কিন্তু এক রকমের উদ্ভিদ দেখা যায়, এবং কি তারা আলো পাওয়ার জন্য একে অপরের সঙ্গে সব সময় তোমার প্রতিযোগিতায় লিপ্ত হয়। দেখো স্তর বিন্যাসে কি বলছে, বলছে সর্বোচ্চ স্তর মানে সব থেকে উপরে কি আছে, 30 থেকে 60 মিটার উচ্চতায় দীর্ঘ কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ দেখতে পাওয়া যায়। দ্বিতীয় স্তর বা সেকেন্ড লেয়ারে কি বলছে, 25 থেকে 30 মিটার উঁচু বৃক্ষ। তৃতীয় স্তরে 12 থেকে 20 মিটার উচ্চতার বৃক্ষ। চতুর্থ স্তর 5 মিটার উচ্চতাযুক্ত বৃক্ষ, এবং সর্বনিম্ন স্তরে তোমার কলাপাতা, ফার্ন, মস, অর্কিড জাতীয় গাছ ভূমিতলে অবস্থান করে। তাহলে এই হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চলের ওই স্তর অনুযায়ী তোমার স্তর বিন্যাস। দেখো এটা তোমার প্রথম স্তর, এই যে ছবিটা দেওয়া আছে দেখো, প্রথম স্তর সব থেকে উঁচু, তারপর দ্বিতীয় স্তর, তারপর তৃতীয় স্তরে এগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এবং পঞ্চম স্তরে একেবারে নিচে তোমার ওই গুল্ম, ফার্ন, কলাপাতা, ফার্ন জাতীয় গাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের উদ্ভিদের স্তর বিন্যাস। এরপর দেখো টিকা লেখো, প্রথমে দিয়েছে কি, সেলভা অরণ্য। এই সেলভা অরণ্যের অপর নাম কি বলতো, অ্যামাজন। ঠিক আছে, অ্যামাজন অরণ্য বা সেলভা অরণ্য সম্পর্কে তোমার বলেছে। তাহলে অ্যামাজনটা কোথায় অবস্থিত, দক্ষিণ আমেরিকায়। আমি তোমাদের কিছুক্ষণ আগে যখন অবস্থান দেখাচ্ছিলাম তখনই দেখালাম যে দক্ষিণ আমেরিকাতে তোমার অ্যামাজন নদী বরাবর তোমার এই অ্যামাজন অরণ্য বা সেলভা অরণ্য অবস্থিত। তাহলে সেলভা অরণ্য কি বলছে দেখো, বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত ব্রাজিলের অ্যামাজন অববাহিকা অঞ্চলে। তাহলে ব্রাজিলটা কোথায় অবস্থিত, তোমার দক্ষিণ আমেরিকাতে অবস্থিত, অ্যামাজন নদী অববাহিকা অঞ্চলে। এই দেখো এখানে আমাদের যে ম্যাপটা আছে সেই ম্যাপের দেখো এই জায়গাতে এইটা হচ্ছে তোমার অ্যামাজন নদী অববাহিকা অঞ্চল, এটা সম্পর্কে আমরা জানছি।
অ্যামাজন নদী অববাহিকা অঞ্চলে সারা বছর ধরে 250 থেকে 300 দিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলে এক বিশাল চিরহরিত অরণ্যের সৃষ্টি হয়েছে। এই অরণ্য সেলভা অরণ্য নামে পরিচিত। ঠিক আছে, অরণ্যের সৃষ্টি কীভাবে হয়েছে? বলছে ব্রাজিলের অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় এই অঞ্চলে বায়ুর উষ্ণতা বেশি এবং এই অঞ্চলে জলভাগের পরিমাণ বেশি হওয়ায় বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণও বেশি। এই উষ্ণ এবং আর্দ্র বায়ু উপরে উঠে শীতল এবং ঘনীভূত হয়ে প্রায় প্রতিদিন বছরে অন্তত 250 থেকে 300 দিন বিকালবেলায় এবং 3 থেকে 4টের দিকে তোমার বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়। ফলে সারা বছর ধরে জলের অভাব না হওয়ায় অ্যামাজন অববাহিকায় চিরসবুজ উদ্ভিদের অরণ্যের সৃষ্টি হয়েছে, যার নাম হচ্ছে তোমার সেলভা। ঠিক আছে, এই অরণ্যটার নাম হচ্ছে সেলভা। এই অরণ্যের বৈশিষ্ট্য কী আছে? দেখো, সেলভা অরণ্যের বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। এই অরণ্যে 2 বর্গ কিলোমিটারে প্রায় 300 প্রজাতির গাছ দেখতে পাওয়া যায়। তাহলে 2 বর্গ কিলোমিটারের মধ্যে 300 প্রজাতির গাছ কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। 2 কি, গাছের কাঠ শক্ত ও ভারী এবং গুড়িগুলো লম্বা হয়। 3 হচ্ছে গাছের পাতা চওড়া হয় এবং গাছে সারা বছর পাতা থাকে। 4 হচ্ছে অরণ্যের গাছগুলো ঠাসাঠাসি করে থাকে, তাই উপরে পাতাগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয়ে চাঁদোয়ার মতো ঢেকে রাখে। 5 কি, অরণ্যের তলদেশ স্যাঁতস্যাঁতে অন্ধকার এবং তলদেশ লতা গুল্ম পরগাছা জন্মানোর অরণ্যের মধ্যে চলাচল কঠিন হয়ে যায়। আর উদ্ভিদ দেখো কী কী দেখতে পাওয়া যায় এখানে। বলছে আমাজন অববাহিকার সেলভা অরণ্যে রবার, রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট এবং বাঁশ গাছ তোমার দেখতে পাওয়া যায়। এবার দেখো বন্য প্রাণী কী কী দেখা যায়। বলছে এই অরণ্যে বেশি দেখা যায় গাছে চড়তে পারা পশু পাখি এবং জীবজন্তু, যেমন বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন প্রকার সাপ, পাখি এবং বিষাক্ত কীটপতঙ্গ। অরণ্যের তলদেশে হরিণ, গন্ডার, হাতি, জেব্রা এবং নদী ও জলাশয়ে রয়েছে কুমির, জলহস্তী ইত্যাদি। তাহলে এই হচ্ছে তোমার আমাদের সেলভা অরণ্য বা অ্যামাজন অরণ্য সম্পর্কে আমাদের ধারণা। এরপর দেখো এই অ্যামাজনের বিনাশ, পরেই দেখো দেওয়া হয়েছে অ্যামাজনের বিনাশ। এবং দেখা যাচ্ছে কি, যেমন ধরো অ্যামাজন অরণ্য আমাদেরও যেমন তোমার অরণ্য বিনাশ হচ্ছে জনসংখ্যার চাপে, ঠিক একই রকমভাবে জনসংখ্যা এবং উন্নয়নের চাপে কিন্তু এই অ্যামাজন তোমার বিনষ্ট হচ্ছে। তা দেখো এখানে কি বলছে অরণ্য বিনাশ সম্পর্কে যদি আমরা বলি, বলছে বর্তমানে অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই অঞ্চলে নতুন জনবসতি গড়ে উঠেছে, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এই অঞ্চলটাও গ্রো করছে। ঠিক আছে, ক্রমাগত চাহিদায় বসতি, কৃষি, শিল্প, পরিবহন এর প্রয়োজনে প্রতিদিন বিরাট বৃষ্টি অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই অরণ্যটাও কিন্তু ওই তোমার আমাদের উন্নয়নের চাপ যেটাকে বলে, চাহিদা, বসতি, কৃষি, শিল্প, পরিবহন, এগুলোকে তো আমরা উন্নয়ন বলি। এই উন্নয়নের চাপে কি হচ্ছে, তোমার অরণ্য ধ্বংস হচ্ছে। 1970 সালে ট্রান্স অ্যামাজন হাইওয়ে, দেখো এই ট্রান্স অ্যামাজন হাইওয়েটা কিন্তু অ্যামাজনের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। এই হাইওয়ের মাধ্যমে কি হলো গো, এই অঞ্চলটা বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হলো। অর্থাৎ 1970-এর পূর্বে কিন্তু এ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল, অর্থাৎ কোনো রকম যোগাযোগ ছিল না। কিন্তু যখনই 1970 সালে ট্রান্স অ্যামাজন হাইওয়ে প্রতিষ্ঠা হলো বা গঠন হলো, তখন এটা কিন্তু বহির্বিশ্বের সঙ্গে যুক্ত হলো। সেই সঙ্গে কি হলো, সেই সঙ্গে ধ্বংসটাও শুরু হলো। বলছে জীববৈচিত্র্য এবং পরিবেশের অবক্ষয় ত্বরান্বিত হয়। এবং এই দেখা যাচ্ছে যে আমাদের এই যে অরণ্য যে বিনাশ হচ্ছে, তার পিছনে সব থেকে বেশি তোমার পশুচারণের জন্য বিনাশ হচ্ছে প্রায় 65 থেকে 70%। কাঠ শিল্পের জন্য বিনাশ হচ্ছে 2 থেকে 3%। বাণিজ্যিক কৃষির জন্য বিনাশ হচ্ছে 5 থেকে 10%। দাবানল এবং নগরায়নের জন্য বিনাশ হচ্ছে 1 থেকে 2%। এবং স্থায়ী কৃষির জন্য বিনাশ হচ্ছে 20 থেকে 25%। তাহলে এই যে তোমার ছকটা দেওয়া আছে না, এই ছকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার অ্যামাজন অরণ্যের বিনাশের ক্ষেত্রে। এটা কিন্তু পৃথিবীর ফুসফুস, এটা যদি তোমার না থাকে তাহলে কিন্তু আমাদের ফুসফুস ছাড়া যেমন আমরা অচল, ঠিক একই রকম এখান থেকে অক্সিজেনের বেশিরভাগটাই কিন্তু তোমার সাপ্লাই দিয়ে থাকে আমাদের অ্যামাজন অববাহিকা অঞ্চল পৃথিবীর। তো এই অরণ্য যদি ধ্বংস হয়ে যায়, আমাদের সভ্যতাও কিন্তু আস্তে আস্তে তোমার বিনষ্ট হবে। দেখো এখানে খুব সুন্দর করে চিত্র দেওয়া আছে। দেখো এখানে অ্যামাজন অববাহিকা অঞ্চল এবং এই দিকটা কিন্তু হচ্ছে অরণ্যের বিনাশ। এগুলো তোমার স্যাটেলাইট চিত্রের মাধ্যমে এগুলোকে দেখার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার অরণ্য বিনাশ সম্পর্কে। এরপর দেখো আমাদের যেটা আছে, ভারতের কোথায় কোথায় ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়। অর্থাৎ আমরা যে ভারতবাসী, তো আমাদের ভারতবর্ষের কোন কোন জায়গাতে দেখা যায় এটা কিন্তু আমাদের জানাটা প্রয়োজন। তো সেটাই আর কি আমরা দেখব যে ভারতের কোন কোন জায়গায় দেখা যায়। আমাদের দক্ষিণ ভারতেই তো হবে, তার কারণ আমার দক্ষিণ ভারতটা আমাদের যদি ভারতের অক্ষাংশগত বিস্তার দেখি তাহলে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, অর্থাৎ তোমার নিরক্ষরেখার খুব কাছাকাছি যে দক্ষিণ ভারত আছে সেখানেই দেখতে পাওয়ার কথা। তো দেখো কি বলছে, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য অঞ্চল মেঘালয়। তাহলে মেঘালয়ে কেন দেখা যায়, তার কারণ হচ্ছে এটা হচ্ছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল বিশ্বের।
বুঝতে পেরেছ? মেঘালয় রাজ্য ভারতের উত্তর পূর্ব দিকে অবস্থিত। অরুণাচল প্রদেশ এটাও তাই, ওই পূর্ব দিকে অবস্থিত। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম অংশ, হ্যাঁ, এটা দক্ষিণ ভারতে। এবং নাগাল্যান্ড, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, পশ্চিমবঙ্গের ডুয়ার্স, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি অঞ্চলে তোমার এই ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখতে পাওয়া যায় বা নিরক্ষীয় অরণ্য দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল তোমার কোথায় কোথায় দেখা যায়। এরপর দেখো যেটা আছে, বলছে নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার পার্থক্য অপেক্ষা দিন এবং রাতের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বেশি কেন? তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলে কী বলছে, বার্ষিক উষ্ণতার পার্থক্য, অর্থাৎ বছরে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার যে পার্থক্য, তার থেকে বলছে একই দিনের মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্যটা বেশি। এটা কেন সেটা দেখো, বলছে যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়, ফলে সারা বছর এই অঞ্চলে গ্রীষ্মকাল থাকে। বার্ষিক উষ্ণতা গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস। সেই জন্যে বার্ষিক উষ্ণতার পার্থক্য মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে দিনের সর্বোচ্চ উষ্ণতা প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস এ পৌঁছে যায়। তবে রাতে উষ্ণতা অনেক কম, 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তাই নিরক্ষীয় অঞ্চলে বার্ষিক উষ্ণতার পার্থক্য অপেক্ষা দিন ও রাতের উষ্ণতার পার্থক্য বেশি, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এইটা গেল তোমার প্রশ্নের উত্তর। এরপর দেখো যেটা আছে, বলছে যে নিরক্ষীয় অরণ্যের উপর চাঁদোয়ার মতো ঢেকে যায় কেন? এই কিছুক্ষণ আগে যখন নিরক্ষীয় অঞ্চলের বৈশিষ্ট্য পড়ছিলাম তখন এই চাঁদোয়ার কথাটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে উপরে উঠে তারা কিন্তু চাঁদোয়ার মতো অবস্থা সৃষ্টি করে। বলছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল এবং উষ্ণতাও বেশি থাকে। তাছাড়া প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয়, ফলে এই অঞ্চলে চিরসবুজ উদ্ভিদের ঘর অরণ্যের সৃষ্টি হয়েছে। এখানকার উদ্ভিদগুলো ঠাসাঠাসি করে জন্মায়, ফলে উদ্ভিদের পাতাগুলো পরস্পরের সঙ্গে ঠাসাঠাসি করে থাকে, যা দেখতে চাঁদোয়ার মতো লাগে। তাহলে এই হচ্ছে তোমার, এই দেখো এই যে চাঁদোয়ার ছবিটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমরা তোমার ওই যখন কোনো একটা জায়গাতে পুজো টুজো করি তখন উপরে তোমার চাঁদোয়াটা বাঁধা হয় দেবদেবীদের উপরে, তো সেই চাঁদোয়াটার সঙ্গে এই নিরক্ষীয় অঞ্চলের তোমার তুলনা করা হয়েছে বা সম্পর্ক দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর দেখো যেটা আছে, বলছে নিরক্ষীয় অঞ্চলে রাত্রিকালে শীতকাল বলে মনে হয় কেন? তাহলে রাত্রিকালটা শীতকাল বলে মনে হয়েছে, তার কারণ কি? তাপমাত্রাটা তোমার অত্যধিক নেমে যায়। ঠিক আছে, দিনের বেলায় অত্যধিক তাপমাত্রা, রাতে তাপমাত্রা এত কমে যায় যে তোমার ঠান্ডা বা শীতকাল বলে মনে হয়। বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পৃথিবীর ঠিক মাঝ বরাবর 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রসারিত হয়ে এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে বায়ুর উষ্ণতা বেশি থাকে। সূর্যোদয়ের সময় 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মধ্যাহ্নে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, বিকেলের দিকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে সূর্যতাপ থাকে। গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রাতে উষ্ণতা অস্বাভাবিক হারে নেমে যায়। শীত গ্রীষ্মে উষ্ণতার প্রসর 2 থেকে 3 ডিগ্রি, কিন্তু দিনে রাতে উষ্ণতার প্রসর 5 ডিগ্রি। পৃথিবীর আর কোনো স্থানে দিনে 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, রাত্রে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাও নেমে যায়। তাই নিরক্ষীয় জলবায়ু রাত্রিকালকে বলে নাইট ইজ দ্য উইন্টার অফ ট্রপিক্স। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমার শীতকাল কেন বলে। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি, নিরক্ষীয় জলবায়ুর বৃষ্টি অরণ্যকে 4 o'clock রেন বলে কেন? তাহলে 4 o'clock রেন মানে কি? বিকালের দিকে যে পরিচালন প্রকৃতির বৃষ্টিপাত হয় তার জন্য বলা হয় 4 o'clock রেন। দেখো বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উত্তর গোলার্ধ থেকে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধ থেকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু মিলিত হয়, একে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স সৃষ্টি হয়। এই বায়ু উষ্ণ ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে প্রচুর জলীয় বাষ্প ধারণ করে উষ্ণ এবং হালকা হয়ে ওঠে। দ্রুত শীতল এবং ঘনীভূত হয়ে নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ক্রিয়ায় বৃষ্টি হয়। উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ঊর্ধ্বগামী হয়ে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে। দুপুরের পর থেকে এই অঞ্চলের আকাশে ঘন কালো কিউমুলোনিম্বাস মেঘের সঞ্চার হতে দেখা যায়। এই মেঘ প্রায়ই প্রতিদিনই বিকেলবেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটায়। প্রতিদিন বিকালে 2 থেকে 4 এর মধ্যে এরূপ বৃষ্টিপাত হয় বলে 4 o'clock রেন বলা হয়। 2 থেকে 4টের মধ্যে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে তাইকে 4 o'clock রেন বলা হচ্ছে। এরপর দেখো বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীব বৈচিত্র্যের বর্ণনা দাও। অর্থাৎ জীব বৈচিত্র্য মানে কি? এখানে কি কি উদ্ভিদ দেখা যায়, কি কি প্রাণী দেখা যায়, তার বর্ণনাটা তোমাকে এখানে দিতে হবে। তাহলে জীব বৈচিত্র্যের বর্ণনাটা দেখো তোমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। জীব বৈচিত্র্যের বর্ণনা, স্বাভাবিক উদ্ভিদ কি কি দেখা যায়, বন্য প্রাণী কি কি দেখা যায়। তাহলে স্বাভাবিক উদ্ভিদ প্রথমে দেখি, বলছে এই অরণ্য সারা বছর গাছে সবুজ পাতা থাকে, ফুল ফোটে, ফল ধরে, তাই চিরসবুজ অরণ্য বলা হয়। তাহলে চিরসবুজ অরণ্য কেন বলা হয়, এটা কিন্তু একটা প্রশ্ন থাকছে যে কেন চিরসবুজ অরণ্য বলা হয়। ব্রাজিলের অ্যামাজন নদী অববাহিকায়
এই ক্রান্তীয় অরণ্য সেলভা নামে পরিচিত। এই অরণ্যে রবার, রোজউড, ব্রাজিল নাট, আয়রনউড, বাঁশ গাছ দেখা যায়। জাইরে বা কঙ্গো যেটাকে বলছে নদী অববাহিকার নিরক্ষীয় অরণ্যে মেহগনি, রবার, পাম, কোকো, সিংকোনা গাছের প্রাধান্য। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অরণ্যে শাল, সেগুন, আবলুস, রবার গাছ দেখা যায়। উপকূল অঞ্চলে প্রচুর নারকেল, তাল গাছ জন্মায়। এই অরণ্যে নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। ব্রাজিলের বৃষ্টি অরণ্যে 2 কিলোমিটার অঞ্চলে গড়ে প্রায় 300 প্রজাতির গাছ কিন্তু এখানে দেখা যায়। পৃথিবীর আর কোনো অরণ্যে এত প্রজাতির গাছ কিন্তু দেখা যায় না। গাছগুলোর কাঠ শক্ত ও ভারী, গুঁড়ি খুব মোটা, লম্বা, মোটা, আর পাতাগুলো বেশ চওড়া। গাছগুলো এমন ঠাসাঠাসিভাবে থাকে যে অরণ্যের ওপর চাঁদোয়ার মতো ঢেকে যায়। এর মধ্য দিয়ে সূর্যের আলো অরণ্যের তলদেশে পৌঁছাতে পারে না, ফলে স্যাঁতস্যাঁতে অন্ধকার তলদেশ নানা লতা, গুল্ম, পরগাছা জাতীয় দুর্গম হয়ে ওঠে। এরপর দেখো বন্য প্রাণী কী কী দেখা যায়। বলছে ঘন এবং দুর্ভেদ্য অরণ্যে গাছে চড়তে পারে এমন পশু পাখি, জীবজন্তুর আধিক্য। বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং, বিভিন্ন রকমের সাপ, এই অজগর, হ্যাঁ, এটা কিন্তু তোমার এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। তারপরে পাখি, বিষাক্ত কীটপতঙ্গ, অরণ্যের তলদেশের হরিণ, গন্ডার, হাতি, জেব্রা, নদী, জলাশয়ে প্রচুর কুমির, জলহস্তী প্রভৃতি রয়েছে। তাহলে এই সমস্ত জীবগুলো যেগুলো আমাদের তোমার স্বাভাবিক সুস্থ পরিবেশে পাওয়া যায় না, সেগুলো কিন্তু সবই কিন্তু এই তোমার এই অরণ্য অঞ্চলে দেখতে পাওয়া যায়। বুঝতে পেরেছো? তাহলে এই হলো তোমার নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা বৃষ্টি অরণ্য, নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের জীববৈচিত্র্য। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা কেমন। তাহলে দেখো আর্থসামাজিক পরিবেশ যেমন হবে, জীবনযাত্রার মানও কিন্তু সেরকম হবে। বলা বাহুল্য যে এখানকার জীবনযাত্রার মান কিন্তু অনুন্নত। বুঝতে পেরেছো? তাহলে অনুন্নত কেন? তার কারণ আর্থসামাজিক পরিবেশ যেটা আছে সেটা কিন্তু খুব একটা উন্নত নয়। কেন নয়? তার কারণ হচ্ছে প্রাকৃতিক প্রতিকূলতা। ঠিক আছে, তাহলে দেখো বলছে প্রকৃতির প্রতিকূল পরিবেশের জন্যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জনবসতি বিরল। দক্ষিণ পূর্ব এশিয়ার নিরক্ষীয় অঞ্চলে লোকবসতি একটু বেশি। জাইরে অববাহিকার পিগমি, উচ্চ অ্যামাজন অববাহিকার রেড ইন্ডিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার সোমাং এবং অন্যান্য উপজাতির মানুষ বাস করে। অরণ্যের ফলমূল এবং বনজ সম্পদ ও পশু শিকার এখানকার অধিবাসীদের প্রধান জীবিকা। ঠিক আছে, দেখো অ্যানাকোন্ডা সাপ, অজগর, এগুলো কিন্তু সবই এখানে দেখতে পাওয়া যায়। রক্তচোষা বাদুড়, ম্যাকাও, সোনালি বানর, এগুলো কি বলতো, এগুলো একমাত্র এই সমস্ত অঞ্চলেই তোমার দেখতে পাওয়া যায়। এরপর কৃষিকাজ যেটা আছে, কৃষিকাজ কি বলছে, বর্তমানে অরণ্যের কাছে আদিম প্রথায় স্থানান্তর কৃষির মাধ্যমে ভুট্টা, মিষ্টি আলু, ওল এবং কলার চাষ হচ্ছে। কোথাও আবার স্থায়ীভাবে কৃষিকাজ শুরু হয়েছে। অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে ইউরোপীয়রা এই অঞ্চলে বাগিচা কৃষি শুরু করে। দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, জাভা, সুমাত্রার রবারের চাষ, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আখের চাষ, আফ্রিকার গিনি উপকূলে তাল ও কোকো গাছের তেল উৎপাদন করে এইসব অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে। এরপর দেখো খনিজ সম্পদ এবং শিল্প। বলছে মালয়ের টিন, জাভা, সুমাত্রা এবং বর্নিংয়ে পাওয়া যায় প্রচুর খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। কাঁচামালের অভাব থাকায় কিছু কিছু কৃষিজ, বনজ এবং খনিজ নির্ভর শিল্প গড়ে উঠেছে। অস্বাস্থ্যকর জলবায়ু, দুর্গম জঙ্গল, কীটপতঙ্গের উপদ্রব থাকায় এই অঞ্চলে অর্থনৈতিক উন্নতি কিন্তু ঘটেনি। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির ফলে বসতি, কৃষি, পরিবহন, শিল্প প্রভৃতির প্রয়োজনে অরণ্য ধ্বংস করা হচ্ছে। 1970 সালে ট্রান্স অ্যামাজন হাইওয়ে নির্মাণের ফলে এই অঞ্চলের জীববৈচিত্র্য ও পরিবেশের অবক্ষয় শুরু হয়। বুঝতে পেরেছ? 1970 এটা হয়। আমি তোমার যখন ওই অ্যামাজন ধ্বংস, তখন কিন্তু এই কথাটা উল্লেখ করা হয়েছে। এরপরে দেখো যেটা আছে, বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের কার্যকাল বিষয়ে লেখো। তাহলে প্রাকৃতিক এবং আর্থসামাজিক, এটা তোমার জীবনযাত্রার সম্পর্কে হলো। এবার প্রাকৃতিক এবং আর্থসামাজিকের যে বৈশিষ্ট্য সেটা এবার আমরা বর্ণনা করব। তাহলে দেখো কি বলছে, নিরক্ষীয় জলবায়ু ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে অতিরিক্ত বৃষ্টিপাত, অধিক উষ্ণতা, বায়ু সঞ্চালনের অনুপস্থিতি, বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য, কম উষ্ণতার প্রসর প্রভৃতি কারণে জলবায়ু অত্যন্ত গুমোট এবং একঘেয়ে হয়। বেশি উত্তাপে দিনের বেলা খুব অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তাই রাত্রে মাত্র 20 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তাপেও তোমার অধিবাসীদের শীত অনুভূত হয়। এই প্রকৃতির জলবায়ু অঞ্চলে
তোমার বসবাসকারী মানুষের, প্রাণীর এবং উদ্ভিদের জীবন প্রণালীর বৈচিত্র্য নিচে আলোচিত হলো। প্রথমে কি স্বাভাবিক উদ্ভিদ এবং তার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উষ্ণ আর্দ্র জলবায়ুতে বৃহৎ পত্র বিশিষ্ট চিরসবুজ অরণ্য ভূমিতে 1 নম্বর বিভিন্ন প্রজাতির বৃক্ষ প্রতি বর্গ কিমিতে মিলেমিশে অবস্থান করে। প্রতি বর্গ কিমিতে উদ্ভিদের প্রজাতির সংখ্যা প্রায় 40টি, সেলভা অরণ্যে প্রায় 200টি। 2 নম্বর গাছগুলো ডালপালাহীনভাবে প্রায় 40 থেকে 45 মিটার সোজা উপরে উঠে যায়, তারপর হঠাৎই ডালপালা মেলে ছড়িয়ে পড়ে। এত ঘন পাতায় বনতলে সূর্যালোক আসে না, তাই একে চিরগোধূলির রাজ্য বলা হয়। তাহলে দেখো এখানে এই যে প্রশ্নটা আছে, চিরগোধূলির রাজ্য কাকে এবং কেন বলে, তখন কিন্তু এটা তোমাদেরকে লিখতে হবে। তারপর দুপুর বেলাতেও চাঁদোয়ার আড়ালে সন্ধ্যের মতো মনে হয় এই রিজিয়ন অফ টুইলাইটসকে। ঠিক আছে। 3 নম্বর কি লতা গুল্ম ঝোপঝাড়ে নিচে ভূমিতল ঢেকে নামে মাটি সবসময় ভিজে পরিবেশে দুর্ভেদ্য এবং স্যাঁতস্যাঁতে পরাশ্রয়ী এবং পরজীবী উদ্ভিদ দেখা যায়। 4 নম্বর হচ্ছে উদ্ভিদের ফল ফুল ধারণের কোনো বিরাম নেই, বর্ষচক্র দেখা যায় না, কারণ অরণ্য অঞ্চলে এই একই ঋতু গ্রীষ্মকাল সারা বছর থাকে। 5 নম্বর কি প্রধান বৃক্ষ হচ্ছে মেহগনি, আবলুস, রোজউড, আয়রনউড। এবার দেখো খ হচ্ছে প্রাণীজ সম্পদ। প্রাণীজ সম্পদ কি কি দেখতে পাওয়া যায় হচ্ছে নিরক্ষীয় চিরহরিত অরণ্যে 4টি শ্রেণীর প্রাণীর সহাবস্থান দেখা যায়। 1 নম্বর হচ্ছে কীট পতঙ্গ, মাকড়সা, উই, মশা, রক্ত শোষক পোকা, বিষাক্ত সিৎসি, মাছি, রং বেরঙের প্রজাতি। 2 নম্বর হচ্ছে বৃক্ষচারী প্রাণী, বাদুড়, বাঁদর, শ্লথ প্রভৃতি। আফ্রিকা গরিলা, অকাপি এবং জলজ প্রাণী দেখা যায় এখানে জলহস্তী, কচ্ছপ, কুমির, অ্যানাকোন্ডা, মৎস্য, হ্যাঁ, যেটাকে আফ্রিকায় হিপ্পো বলা হয় মৎস্যকে। আর 4 নম্বর কি তৃণভোজী এবং মাংসাশী প্রাণী হচ্ছে তৃণের অভাবে তৃণভোজী প্রাণী দেখা যায় না, তবে বন্য শূকর, সাপ, পিপিলিকাভুক্ত প্রাণী মানে পিঁপড়েভুক্ত প্রাণী তোমার বসবাস করছে। তারপর দেখা আছে অধিবাসী। অধিবাসী হচ্ছে আধুনিক জীবন এবং সমাজ থেকে দূরে এক বিশেষ প্রজাতির জীবনে অভ্যস্ত জনজাতি দেখা যায়। পৃথিবীর বিভিন্ন স্থানে এই অধিবাসীদের নাম ভিন্ন ভিন্ন হয়। অ্যামাজন অববাহিকাতে তোমার মুরা, গুয়াপ, জিভারো, সিগিরো, সিরিয়ানা, সেরাঙ্গুইয়া, নামাবিক ও ওয়ারো। কঙ্গো অববাহিকাতে তোমার বনবুতি, বান্টু। দক্ষিণ পূর্ব এশিয়াতে তোমার সেমা, ইরান, দাসুন, তোরা, জাডায়াক, এইগুলো হচ্ছে তোমার অধিবাসী। এবার দেখো অধিবাসীদের জীবনযাপন প্রণালী কীরকম আছে হচ্ছে আমাজন অববাহিকার অধিবাসীরা বন থেকে ফলমূল সংগ্রহ এবং পশু শিকার করে খাদ্য সংগ্রহ করে। যারা নদীর ধারে বসবাস করে তারা কচ্ছপ, কুমির এবং মাছ শিকার করে। যাযাবর ভিত্তিতে পশু শিকার ও ফলমূল সংগ্রহ এদের জীবনযাপনের বিশেষ বৈশিষ্ট্য। পোশাক পরিচ্ছদে বিশেষ প্রয়োজন হয় না, খালি গায়েই থাকে। লজ্জা নিবারণের জন্য লতা পাতা ব্যবহার করে। সূর্য তাদের থেকে বাঁচতে গায়ে কাদা মেখে নেয়, সূর্য তাপ থেকে বাঁচতে, বুঝতে পেরেছ। নদীর ধারে এরা বাসস্থান বানায়, মাঝেখানে রাস্তা রেখে রৈখিক বসতি। ঘর তৈরির উপকরণ হিসাবে ঘাস, লতা, তালপাতা, মাচার উপরে ঘর তৈরি করা হয়। এতে বাতাস ভালো খেলে, পোকামাকড়ের উপদ্রব কম, জোয়ার বা বন্যার জলে ভাসে না। নারকেলের মালা, ঝিনুকের খোলা দিয়ে আবাসন বানায়। তবে কিছু কিছু স্থানে সভ্যতার ছোঁয়া এসেছে। যাযাবর শিকারীর জীবন ছেড়ে কিছু মানুষ চাষাবাদ করছে, তবে তা মূলত জীবিকা সত্তা নির্ভর যাযাবরী চাষ। কোথাও ঝুম পদ্ধতিতে চাষ চলে, কোথাও স্থায়ীভাবে ধান, কলা, তুলো, ইক্ষুর চাষও চলে। এখন রবার চাষ এবং খনিজ সম্পদ উত্তোলনে এখানকার অধিবাসীদের উৎসাহ দেওয়া হয়, বুঝতে পেরেছ। তাহলে এই হলো তোমার এদের আর্থসামাজিক এবং সামাজিক পরিবেশ। এরপর দেখো টিকা লিখতে বলেছে পিগমি। তাহলে পিগমি কী গো? পিগমি হচ্ছে তোমার এখানকার একটা অধিবাসী, বুঝতে পেরেছো। তাহলে একটা অধিবাসীর সম্পর্কে মোটামুটি যদি তোমরা মুখস্থ করো তাহলে মোটামুটি আরও বাকিগুলো আছে একই রকমের মোটামুটি হবে, ঠিক আছে। তাহলে পিগমি কোনটাকে বলছে দেখো, বলছে আফ্রিকা মহাদেশের মধ্যভাগে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে, পূর্বে উগান্ডা থেকে পশ্চিমে জাইরে হয়ে গ্যাবন পর্যন্ত পিগমিদের দেখা যায়। তবে ইতুরি অরণ্যে এদের প্রধানতম বাসভূমি। ইতুরি নদী কঙ্গো বা জাইরে নদীর উপনদী। আবু উইমির উচ্চ প্রবাহ। পিগমিদের জীবন এই নদী কেন্দ্রিক। এদের গড় ওজন 75 পাউন্ড। পিগমি পুরুষেরা 1 মিটারের কিছু বেশি, মহিলারা 1 মিটার উচ্চতার হয়। পিগমিরা খর্বাকার জাতি। এদের পায়ের পাতা চওড়া ও পাতলা। গাছের ফলমূল এনে খাদ্য, বন্য পশু শিকার এদের জীবিকা। গাছে উঠে পাখির ছানা, ডিম, মৌচাক ভেঙে এরা খায়। ব্যাঙের ছাতা এদের প্রতিদিনের খাবার বা ছাতু যেটাকে বলি আমরা, ঠিক আছে। মধু এদের প্রিয় খাদ্য।
চকমকি পাথর ঠুকে এরা বনের শুকনো কাঠ জ্বালিয়ে পশু পাখি ঝলসে খায়। বাসস্থান বদলানোর সময় জ্বলন্ত কাঠ কয়লা কাঁচা পাতায় মুড়ে নিয়ে যাওয়া এদের আদি সংস্কার। এরা তীর ধনুক দিয়ে ও বর্ষার সাহায্যে ফাঁদ পেতে শিকার করে, তীরে বিষ মিশিয়ে রাখে এবং মাছ শিকার করে। বনের লতাপাতা বানরের ছাল দিয়ে পোশাক বানিয়ে কোনো রকমের লজ্জা নিবারণ করে। এরা গভীর অরণ্যে নিজেদের বামিকি বান্দুরা যার অর্থ হচ্ছে চিলড্রেন অফ দ্য ফরেস্ট বলে মানে। হ্যাঁ, এদের ঘর মৌচাকের মতো গোল, খোলা উঠান বিশিষ্ট ঘরের চারপাশে পশু পাখি শিকারের ফান পাতা থাকে। এদের শ্রবণ শক্তি দৃষ্টিশক্তি কিন্তু খুবই প্রখর। এরা অরণ্যে যাযাবরী মানুষ। তাহলে এই হচ্ছে তোমার আফ্রিকার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের পিগমি যে সম্প্রদায় তাদের সম্পর্কে আলোচনা। এবার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অধিবাসী। তাহলে নিরক্ষীয় বৃষ্টি অরণ্যে কী কী অধিবাসী দেখতে পাওয়া যায় গো? দেখো, অ্যামাজন নদী অববাহিকাতে যে সমস্ত অধিবাসীগুলি দেখা যায় তাদের নাম হচ্ছে মুরা, গুয়াত, জিভারো, তারপরে শিপিবো, সিরিয়ানা, সেরিঙ্গুইরো, নামবিকওয়ারা, ম্যাকিগন প্রভৃতি। কঙ্গো নদী অববাহিকাতে দেখা যায় বানবুতি, বান্টু, পিগমি। তাহলে আমরা এই পিগমি সম্পর্কে আলোচনা করলাম, এইগুলোই বেশি গুরুত্বপূর্ণ। পিগমি, বান্টু, বানবুতি। দেখো দক্ষিণ পূর্ব এশিয়াতে কী কী দেখা যায়? মালয় উপদ্বীপে দেখা যায় সেমাং, বর্নিও দ্বীপে দেখা যায় সারাওয়াক, তারপরে সাবা রাজ্যে দেখা যায় ইবান, তারপরে সুলাওয়েসি বা সেলেবিজে তোমার তোরাজা নামে অধিবাসীদের দেখতে পাওয়া যায়। তাহলে এই গেল তোমার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যের অধিবাসী। এরপর দেখো আছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে জীবনযাত্রার মান অনুন্নত কেন? তাহলে দেখো এই অঞ্চল কিন্তু এখনও পর্যন্ত ওই আমাদের আদিম জীবনযাপন কিন্তু তারা লিড করছে। তাহলে এই যে তোমার জীবনযাত্রার মান অনুন্নত, তার কারণটা কি? তার কারণ এরা সভ্যতা থেকে যে বিচ্ছিন্ন, তার কারণ কি? বলছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন প্রায় বৃষ্টিপাত হয়। এছাড়া এই অঞ্চলে উষ্ণতা অনেক বেশি, ফলে এখানকার পরিবেশ স্যাঁতসেঁতে যা বসবাসের পক্ষে অনুপযুক্ত। তাছাড়া ঘন অরণ্য থাকায় চাষযোগ্য জমির পরিমাণ কিন্তু কম, পরিবহন ব্যবস্থা অনুন্নত, শিল্পেও উন্নত নয়। এই সকল কারণে নিরক্ষীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিন্তু অনুন্নত, অর্থাৎ কৃষিও হয় না, শিল্পও হয় না, কোনো কিছু নেই, পরিবেশও তোমার বসবাসের পক্ষে অনুকূল নয়। এই সমস্ত কারণে কিন্তু এখানে মানুষ বসবাস করতে পারে না, সভ্যতার আলো কিন্তু তারা পেতে পারেনি। এরপর দেখো শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের খনিজ সম্পদ এবং শিল্প সম্পর্কে লেখো। তাহলে দেখো খনিজ সম্পদ এবং শিল্প সম্পর্কে এখানে কিন্তু বিশেষ কিছু নেই, বুঝতে পেরেছো? তাই এখানে যেটুকু আছে আমি তোমাদের দেখাই। মালয়ের টিন, সুমাত্রা, জাভা, বর্নিয়ায় প্রচুর খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। প্রয়োজনীয় কাঁচামালের অভাবে ভারী শিল্প কিন্তু এখানে গড়ে ওঠেনি, তবে স্থানীয় কৃষিজ, বনজ এবং খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু শিল্প কিন্তু গড়ে উঠেছে এবং এখানে কিন্তু বর্তমানে রাবার শিল্পের উপরে তোমার ওই জোরটা কিন্তু দেওয়া হচ্ছে। এখানে দেখো এই রাবার, তারপরে কফি, আখ, নারকেল, পাম জাতীয় মানে কি খেজুর, তারপরে তোমার ওই তাল, এই জাতীয় উদ্ভিদ, বা পাম ট্রি যেগুলো, এইগুলো কিন্তু বেশি করে চাষ করা হচ্ছে। কফি উৎপাদনের ওপরেও কিন্তু এই ব্রাজিলে দেখো কফি চাষের ওপরেও কিন্তু জোর দেওয়া হচ্ছে। তাহলে এই হচ্ছে এখানকার কৃষি এবং শিল্প সম্পর্কে তোমার মোটামুটি বর্ণনা। তাহলে দেখো এতদূর পর্যন্তই আমি নিরক্ষীয় অঞ্চল সম্পর্কে বা নিরক্ষীয় তোমার বৃষ্টি অরণ্য অঞ্চল সম্পর্কে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।